আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। হাঁটু ব্যথার কারণ নিয়ে ইতিমধ্যে আমাদের 3টি ভিডিও রিলিজ হয়ে গেছে, আপনারা দেখেছেন হয়তো। হাঁটু ব্যথার কারণ নিয়ে আজ 4র্থ আয়োজন শুরু করতে যাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মতি, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আজ আলোচনা করব স্কুল গোয়িং বাচ্চা, কিশোর কিশোরী যারা বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে থাকেন, স্কিপিং যারা হাউসহোল্ড এনভায়রনমেন্টে করে থাকেন, বা অধিক সিঁড়ি ওঠানামা যারা করে থাকেন, তাদের মধ্যেও এই প্রবলেমটি হতে দেখা যায়। এই প্রবলেমটির নাম জাম্পার্স নি, যাকে মেডিকেলের ভাষায় প্যাটেলার টেন্ডিনাইটিস বলা হয়ে থাকে। এখানে অসুখটি যে টেন্ডনটিতে হয়ে থাকে সেই টেন্ডনটিকে প্যাটেলার টেন্ডন বলা হয়। টেন্ডনটি প্যাটেলা বোনকে আমরা এর আগের একটি ভিডিওতে হাঁটুর বা নি জয়েন্টের গাঠনিক স্ট্রাকচার নিয়ে যখন কথা বলেছিলাম, তখন আমরা পরিচিত হয়েছিলাম প্যাটেলা এবং টিবিয়া এই বোন দুইটির সাথে। আগের ভিডিও দেখা থাকলে আপনাদের জন্য আজকের এই কথাগুলো বোঝা হয়তো অনেকখানি সহজ হবে। যারা ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো বলছিলাম যেটি, প্যাটেলার বোন টিবিয়া বোনসের সাথে যে টেন্ডনটি দ্বারা যুক্ত থাকে সেই টেন্ডনটিকে বলা হয় প্যাটেলার টেন্ডন। অধিক লাফালাফি যুক্ত খেলার কারণে বা হাঁটুর ওভার ইউজের কারণে অনেকেরই এই টেন্ডনটিতে ইনজুরি হয়ে যায়। হাঁটুর প্যাটেলা বোনসের নিচে ঠিক এখানে যে টেন্ডনটি থাকে সেই টেন্ডনটিতে ব্যথা শুরু হয়ে থাকে। প্রথমে ব্যথা পুরো হাঁটু জুড়ে থাকলেও এটিকে কনফার্ম করা যায় হাঁটুকে 90 ডিগ্রি ফ্লেক্স করার পরে হাঁটুর পিছন থেকে সামনের দিকে প্রেস করলে ব্যথাটি হাঁটু সামনের বরাবর অনুভূত হতে দেখা যায়। এভাবে এটিকে কনফার্ম ডায়াগনোসিসে নিয়ে আসা যায়। এই প্রবলেমটি ডায়াগনোসিস করার ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল ব্যক্তিবর্গের মাধ্যমে আপনাকে রোগটি নির্ণয় করে নিতে হবে। আমরা এই প্রবলেমটি সম্বন্ধে প্রাথমিক একটি আলোচনা করছি, যে আলোচনায় আমরা বলেছি প্যাটেলার টেন্ডন কীভাবে ইনজিউর্ড হয়ে যায় এবং ব্যথাটি কীভাবে বাড়ে। যদি আপনি বেশি হাঁটেন, দীর্ঘ সময় হাঁটেন বা দৌড়ানোর মতো অ্যাক্টিভিটিসে থাকেন, সিঁড়ি ওঠেন, তাহলে আপনার এই হাঁটু ব্যথাটি বেড়ে যায়। হাঁটুর সামনের দিকে ব্যথা হবে, কোনো কোনো ক্ষেত্রে হাঁটু ফুলে যেতে পারে। হাঁটুর পিছনে চাপ দিলে ব্যথা অনুভূত হবে। সিঁড়ি ওঠানামা করলেও এই ব্যথাটি বেড়ে যেতে পারে। এই প্রবলেমটির প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা কথা বলবো। হাঁটু ব্যথার সকল প্রবলেমের ক্ষেত্রেই একটি বিষয় খুবই কমন। হাঁটুর ব্যথা শুরু হওয়ার 48 থেকে 72 ঘন্টার মধ্যে প্রাথমিক চিকিৎসা হিসাবে অবশ্যই রাইস মেথড খুবই কার্যকরী একটি মেথড, যেটি সম্বন্ধে আমি পূর্বেও বলেছি। রাইস মেথড অ্যাপ্লাই করলে বেশ ফল পাওয়া যায়। অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন এক্ষেত্রে ব্যথা কমাতে সহযোগিতা করে। প্যাটেলার টেন্ডন সাপোর্ট ইউজ করলে ব্যথাটি অনেকখানি নিয়ন্ত্রণ করা যায়। জাম্পার্স নি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম কমপ্লিট করতে পারলে এই সমস্যাযুক্ত হাঁটুটিকে পুরোপুরি ব্যথামুক্ত করা যায়। আমরা জাম্পার্স নি রিহ্যাবিলিটেশনের দুটি পদ্ধতি সে সম্বন্ধে কিছু ধারণা দিতে চেষ্টা করব।
জাম্পার্স নি রিহ্যাবিলিটেশন করার ক্ষেত্রে দুটি মেথড খুবই গ্রহণীয়। একটি মেথড স্ট্রেচিং, আর একটি মেথড স্ট্রেনথেনিং। স্ট্রেচিং মেথডসের মধ্যে আমরা তিনটি স্ট্রেচিং করতে পারি। হ্যামস্ট্রিং স্ট্রেচিং। হ্যামস্ট্রিং স্ট্রেচিং বিষয়ক ভিডিও আমি দিয়েছি। এই ভিডিওটিতে দেখানো হয়েছে একটি বিছানার উপরে আপনার অ্যাফেক্টেড লিম্ব আমরা এক্ষেত্রে ধরে নিতে পারি আমাদের ডান হাঁটুতে ব্যথা হয়েছে। আমরা ডান পাটি বিছানার উপরে উঠে দিয়ে মাজায় দু হাত রেখে হাঁটুটাকে টান রেখে বডিকে সামনের দিকে ঝুঁকিয়ে 5 সেকেন্ড ধরে রাখব। এভাবে এক্সারসাইজটি 3 বার করব বা 5 বার করব। প্রত্যেক দিন এটি 3 সেশন থেকে 5 সেশন পর্যন্ত প্র্যাকটিস করা যেতে পারে। আরেকটি স্ট্রেচিং কোয়াড্রিসেপস স্ট্রেচিং। এই এক্সারসাইজটিও আপনি দাঁড়িয়ে করতে পারবেন। হাঁটু ভাঁজ করে পিছন দিকে 2 হাত দিয়ে হাঁটুকে ধরে আপনার থাইটিকে সামনে থেকে একটু পিছনের দিকে টান করলে থাইয়ের সামনের দিকে একটি টান অনুভব করবেন। এটি কোয়াড্রিসেপস স্ট্রেচিং। হাঁটুকে পিছনের দিকে টেনে নিয়ে আসার পর 5 সেকেন্ড বা 3 সেকেন্ড হোল্ড করুন। এক্সারসাইজটি 5 বার রিপিট করুন। প্রতিদিন 3 সেশন করার চেষ্টা করুন। তৃতীয় নম্বর এক্সারসাইজটি ল্যাটারাল হিপ অ্যান্ড থাই স্ট্রেচিং। প্রথম এক্সারসাইজেই বলেছিলাম অ্যাফেক্টেড লিম্ব আমরা ডান হাঁটুকে ধরলে আপনাকে এক্ষেত্রে বাম হাঁটু বা বাম পাকে ডান পায়ের সামনে বসাতে হবে। বাম হাত কোমরে রেখে ডান হাত মাথার উপর দিয়ে উঠিয়ে বডিকে ডান দিক থেকে বাম দিকে বাঁকিয়ে 5 সেকেন্ড ধরে রাখতে হবে। এভাবে এক্সারসাইজটি 5 বার রিপিট করুন। প্রতিদিন 3 সেশন করার চেষ্টা করুন। দ্বিতীয় পদ্ধতিটি স্ট্রেনথেনিং এক্সারসাইজ। স্ট্রেনথেনিং এক্সারসাইজে আমরা দুটি এক্সারসাইজ বাসায় প্র্যাকটিস করতে পারি। প্রথম এক্সারসাইজটিকে আইসোমেট্রিক কোয়াড্রিসেপস এক্সারসাইজ বলা হয়ে থাকে। দেখুন এখানে হাঁটুর নিচে একটি রোল প্লেস করা হয়েছে। হাঁটুটি দিয়ে নিচের দিকে প্রেসার দিন, 5 সেকেন্ড ধরে রাখুন। এভাবে এক্সারসাইজটি 5 বার রিপিট করুন। প্রতিদিন এক্সারসাইজটি 3 সেশন করার চেষ্টা করুন। দ্বিতীয় নম্বর এক্সারসাইজটি এখানে শর্ট আর্ক লেগ। খুবই সহজ একটি এক্সারসাইজ। রোলে হাঁটু বসানো থাকবে। পায়ের নিচের অংশ উপরের দিকে উঠিয়ে 5 সেকেন্ড শক্ত করে ধরে রাখুন। এভাবে এক্সারসাইজটি 5 বার প্র্যাকটিস করুন। প্রতিদিন এক্সারসাইজটি 3 সেশন করার চেষ্টা করুন। আশা করছি রিহ্যাব প্রোগ্রামের প্রাথমিক এক্সারসাইজগুলো আপনাদের ব্যথা কমিয়ে স্বাভাবিক গতিময়তা নিয়ে আসতে সহযোগিতা করবে। এরপরেও সবাই একটি কথা অবশ্যই মনে রাখবেন, এটি আপনাকে চিকিৎসার একটি প্রাথমিক ধারণা প্রদান করার একটি উদ্দেশ্য মাত্র। আপনার পুরোপুরি রিহ্যাবিলিটেশনের জন্য হাঁটু ব্যথা মুক্ত করার জন্য অবশ্যই একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট অথবা বিশেষজ্ঞ অর্থোপেডিক ডক্টরের শরণাপন্ন হয়ে গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট কন্টিনিউ করুন। সঠিক ফিজিওথেরাপি সেবা নিন। জীবনের গতিময়তা বজায় রাখুন। আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে এটি আরও গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ফিজিওথেরাপি এবং
ফিজিওথেরাপিতে চিকিৎসাযোগ্য বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।